সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে আবারও 4 জাহাজে হুথিদের হামলা। এবার লোহিত এবং ভূমধ্য সাগরে 4টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। লোহিত সাগরে একটি লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। এবারে জানাবো হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধে যেতে কতটা সক্ষম। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই ইসরায়েলের সাথে বেশ কয়েকটি দেশ যুদ্ধে জড়িয়ে গেছে, তার মধ্যে হিজবুল্লাহ অন্যতম। হামাসকে সমর্থন দিয়ে তারা নিয়মিত ইসরায়েলের উপর হামলা চালিয়ে আসছে। এবার ইসরায়েলের সাথে হিজবুল্লাহর পূর্ণমাত্রায় যুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল আকার ধারণ করেছে। প্রিয় দর্শক, এ বিষয়ে জানাবো একটি বিস্তারিত সংবাদ, সঙ্গে থাকুন। জানাবো তুরস্কের মাটিতে জরুরি অবতরণের পর জ্বালানি দেওয়া হয়নি ইসরায়েলি বিমানকে। এবারে থাকছে কার কাছে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করবেন ইরানি জনগণ। ইরানের শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন গড়িয়েছে রান অফ বা দ্বিতীয় পর্বে। এককভাবে কোনো প্রার্থী শতকরা 50 ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হয়। দেশটির সংবিধান অনুযায়ী আবারও ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো রাফাতে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত 6। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আরও 4 জাহাজে হুতির হামলা। লোহিত ও ভূমধ্য সাগরে 4টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। লোহিত সাগরে একটি লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। শনিবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এক টেলিভিশন বিবৃতিতে হুদি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দায় স্বীকার করেছেন। একটি সামুদ্রিক সংস্থা বলছে, জাহাজকে লক্ষ্য করে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুদিরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এছাড়া ভূমধ্য সাগরে 2টি জাহাজ সহ আরও 3টি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে হুতিরা। গোষ্ঠীটি বলছে, ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে তারা। ইয়াহিয়া সারি বলেছেন, গোষ্ঠীটি তেলবাহী ট্যাঙ্কার ডেলোনিসকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেটি সরাসরি আঘাত করেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের আগে বলেছিল, জাহাজটিকে ইয়েমেনি বন্দর হোদেইদাহ থেকে 150 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে লক্ষ্যবস্তু করা হয়। তবে জাহাজটিতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি, সেটি উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে সারি আরও বলেছেন, লোহিত সাগরে আয়নিজ জাহাজের পাশাপাশি ওয়ালের তেলবাহী ট্যাঙ্কার এবং ভূমধ্য সাগরে জৈনাস মার্ক জাহাজেও হামলা চালিয়েছে হুতিরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি ইরানের সমর্থন পেয়ে আসা হুতিরা জানিয়েছে, তারা ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি একত্রতা প্রকাশ করেছে। তাই তারা ইসরায়েলের মালিকানাধীন বা দেশটির সঙ্গে সম্পর্কিত অথবা দেশটিকে সমর্থন দেওয়া পশ্চিমা দেশগুলোর জাহাজে হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধে যেতে কতটা সক্ষম। 8 মাসেরও বেশি সময় ধরে চলা স্বল্পমাত্রার সংঘাতের পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র দল হিজবুল্লাহ যুদ্ধের হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে শান্ত থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কূটনৈতিক সমাধানে তারা আশাবাদী। তারা এ পর্যন্ত সফল হয়নি এবং রাজনৈতিক উপায়ে সমাধানের সময় শেষ হতে চলেছে। যুদ্ধ শুরু হলেও ইসরায়েলকে লেবানন গাজা উপত্যকায় হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী শত্রুর মুখোমুখি হতে হবে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ গত সপ্তাহে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তারা দলের কাছে নতুন অস্ত্র এবং সক্ষমতা রয়েছে। তারা নজরদারি ড্রোনের সাহায্যে উত্তর ইসরায়েলের অত্যন্ত গভীর থেকে হাইফা বন্দরে ভিডিও ফুটেজ তুলেছে এবং লেবানন ইসরায়েল সীমান্ত থেকে দূরের সাইটগুলোর ভিডিও করে তারা প্রকাশ করেছে। এক নজরে দেখে নেওয়া যাক হিজবুল্লাহ কিভাবে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী নন স্টেট বা অরাষ্ট্রীয় শক্তি হয়ে উঠল। হিজবুল্লাহ 1982 সালে লেবাননের গৃহযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। হিজবুল্লাহর প্রাথমিক লক্ষ্য ছিল লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানো এবং তারা 2000 সালে সে লক্ষ্য অর্জনে সক্ষম হয়। শিয়া মুসলিম হিজবুল্লাহ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠী এবং সরকারের জোটের অংশ। হিজবুল্লাহ ছিল প্রথম গ্রুপ যাদের ইরান সমর্থন দেয় এবং তাদের রাজনৈতিক ইসলামবাদকে প্রসারিত করার উপায় হিসেবে ব্যবহার করা হয়েছিল।
প্রথম দিকে এই গোষ্ঠীটি আমেরিকার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, ফলে ওয়াশিংটন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইরানের সমর্থন হিজবুল্লাহকে লেবাননের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে এবং তারা মধ্যপ্রাচ্যের সুসজ্জিত সামরিক দল হিসেবে সুসংহত করতে সাহায্য করেছে, বলেন লন্ডনের সোয়াস মিডল ইস্ট ইনস্টিটিউট পরিচালক লিনা খাতিব। হিজবুল্লাহ যোদ্ধারা 2006 সালের টহলরত একটি ইসরায়েলি সেনা দলের উপর অতর্কিত হামলা চালিয়ে 2 ইসরায়েলি সেনাকে পণবন্দী করে নিয়ে যায়। হিজবুল্লাহ এবং ইসরায়েল মাসব্যাপী এক যুদ্ধে লিপ্ত হয়, যেটা কোনো পক্ষই জয় অর্জন করতে পারেনি। তবে ইসরায়েলের বোমা বর্ষণে দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছিল। ইসরায়েলের উদ্দেশ্য ছিল হিজবুল্লাহকে নির্মূল করা, কিন্তু লেবাননের এই গোষ্ঠীটি আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর একটি প্রধান সামরিক রাজনৈতিক শক্তি হয়ে দাঁড়ায়। তবে লেবাননের বিরোধী দলগুলো হিজবুল্লাহর অস্ত্রাগার বজায় রাখা এবং সরকারের উপর তাদের আধিপত্য বিস্তার করার জন্য সমালোচনা করে আসছে। লেবানন সরকার তার বেসরকারি নেটওয়ার্কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরে 2008 সালের মে মাসে হিজবুল্লাহ বৈরুতে একটি অংশ কিছু সময়ের জন্য দখল করে নেয়। এ সময় হিজবুল্লাহর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বেড়েছে এবং তারা সিরিয়ার গৃহযুদ্ধের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সিরিয়া এবং ইরান সমর্থিত মিলিশিয়াদের পাশাপাশি ইয়েমেনের হাউসি বিদ্রোহীদের প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে। জানা যাক হিজবুল্লাহর সামরিক সক্ষমতা কতটুকু। ইসরায়েলের সাথে তাদের সর্বসাম্প্রতিক সংঘাতের সময় হিজবুল্লাহ ধীরে ধীরে তার অস্ত্রাগারে নতুন আধুনিক অস্ত্র দিয়ে অস্ত্র সম্ভার পরিবর্তন করছে। বিশেষ করে মে মাসের শুরুতে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা স্থল আক্রমণ শুরু করার পরে হিজবুল্লাহ সামরিক পর্যায়ের কর্নেট ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং কাতিউষা রকেট নিক্ষেপ করতে শুরু করলেও পরে তারা ভারী ওয়ারহেডযুক্ত রকেট ব্যবহার করতে শুরু করে এবং পরিশেষে প্রথমবারের মতো বিস্ফোরক ভর্তি ড্রোন এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে। ড্রোনগুলো স্থানীয়ভাবে তৈরি, যার অনেক তাদের হাতে রয়েছে। হিজবুল্লাহ ড্রোন থেকে তোলা হাইফা এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের নানা সাইটগুলো দুটি ভিডিও বিশেষভাবে প্রকাশ করেছে। তারা তাদের নতুন পদ্ধতি ব্যবহার করে এবং সক্ষমতা প্রদর্শন করেছে। এটাই তুলে ধরতে যে তারা ইসরায়েলি আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম এবং সেই উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বেসামরিক এবং সামরিক অবকাঠামোগুলোর ভিডিও তারা দেখিয়েছে। গত সপ্তাহে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নাসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহ এই কৌশল অব্যাহত রাখবে। এখন আমাদের নতুন অস্ত্র আছে, তবে সেগুলো কি তা আমরা বলবো না। তিনি বলেন, যখন সিদ্ধান্ত নেওয়া হবে তখন সেগুলোকে রণাঙ্গনে দেখা যাবে। তুরস্কের মাটিতে জরুরি অবতরণের পর জ্বালানি পেল না ইসরায়েলি বিমান। তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে ইসরায়েলি একটি বিমান জরুরি অবতরণ করার পর সেটিকে জ্বালানি দেয়নি বিমানবন্দরের কর্মরত কর্মীরা। রোববার 30 জুন এক প্রতিবেদনে এমনটাই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী জরুরি অবতরণ করা বিমানটি ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা ELI এর। পরে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে তাদের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই বিমান মেডিকেল ইস্যু থাকলেও জ্বালানি দিতে অস্বীকার করে বিমানবন্দরের কর্মীরা। তুরস্কের এমন আচরণের পর অনেকটা বাধ্য হয়ে বিমানটি গ্রিসের রোডসের উদ্দেশ্যে যাত্রা করে। সেখান থেকেই জ্বালানি নিয়ে ইসরায়েলে ফিরে বিমানটি। তবে তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে ইসরায়েলের একটি অসুস্থ যাত্রীকে সরিয়ে নিতে বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। মানবিক দিক বিবেচনায় বিমানটিতে জ্বালানি দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সব ধরনের প্রাসঙ্গিক কাজ শেষ হওয়ার আগেই ক্যাপ্টেন অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কার কাছে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করবে ইরানি জনগণ? ইরানের শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন গড়িয়েছে রাউন্ড অফ বা দ্বিতীয় পর্বে। এককভাবে কোনো প্রার্থী শতকরা 50 ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হয় দেশটির সংবিধান অনুযায়ী আবারও ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় দফা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন দুজন প্রার্থী, মাসুদ পেজেশকিয়ান এবং সাইদ জালিলি। নির্বাচনের প্রথম ধাপের ভোট গণনা শেষে এবং প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিলেন এই দুই প্রার্থী। তাই দ্বিতীয় দফা নির্বাচনে এই দুই প্রার্থীর একজন হবেন ইরানের চতুর্দশ সরকারের প্রেসিডেন্ট। 14তম প্রেসিডেন্ট নির্বাচনে সমগ্র ইরান জুড়ে অনুষ্ঠিত হয়। পার্স টুডে আরও জানিয়েছে ইরান জুড়ে 58,640টি ভোট কেন্দ্রে গৃহীত ভোটের সংখ্যা ছিল 2,45,35,185। 4 জন প্রার্থীর মধ্যে প্রথম অবস্থান অর্জন করা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান পেয়েছিলেন 1,15,991টি ভোট। মোট ভোটের হিসাবে যা 42.045%। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পরমাণু আলোচক সাইদ জালিলি পেয়েছিলেন 38.61% ভোট। ভোটের ফলাফল থেকে বোঝা যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের কেউই অর্ধেক +1 ভোট পেতে সক্ষম হননি। সুতরাং নিয়ম অনুযায়ী প্রথম দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং সাইদ জালিলির মধ্যে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। প্রকাশিত তফসিল অনুসারে দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে প্রথম বিতর্ক 1 জুলাই সোমবার এবং দ্বিতীয় বিতর্ক 2 জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এরপর আগামী শুক্রবার 5 জুলাই ইরানের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রাফাতে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত 6।
গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে 4 দিন আগে গাজার উত্তরাঞ্চলে সুজাইয়াতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক। বাসিন্দারা জানান, ট্যাঙ্ক থেকে বিভিন্ন বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় গোলা। এতে করে অনেক পরিবার আটকা পড়ে যায় এবং তাদের বের করে নিয়ে আসার কোনো পথই নেই। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে সুজাইয়া থেকে 60 থেকে 80 হাজারের মতো লোক ঘরছাড়া হয়েছেন। 50 বছর বয়সী শিহাম আল শাওন বলেন, যারা এখানে এখনও আমাদের মতো আছি, আমাদের জীবন নরকে পরিণত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত অন্তত 37,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত 90,000।